রাজ্যের গার্জিয়ান হিসাবে প্রতিটি নারী নিরাপত্তা নিশ্চিত করা তার দায়িত্ব। তিনি প্রত্যেকটা নারীকে আশ্বস্ত করবেন যে রাত্রেবেলাও তোমরা বেরাও। এটা মুখ্যমন্ত্রীর পরাজয়ের কথা। যে বাড়ি বাড়ি কি পুলিশ বসে থাকবে, তার মানে আপনি পরাজয় স্বীকার করে নিচ্ছেন যে বাড়ি বাড়ি বসে থাকতে পারবে না, ফলে তোমাদের কিন্তু এই পরিস্থিতির শিকার হতে হবে। কেন মুখ্যমন্ত্রী সেই নিরাপত্তা আশ্বস্ত করতে পারছেন না? কেন পুলিশকে সেইভাবে তিনি তৈরি করতে পারছেন না? সমস্তটাই গুলিয়ে দেবার চেষ্টা করছেন যে রাত্রেবেলা আপনাদের কাজ করতে হবে না, রাত্রেবেলা 12টার সময় বেরোনোর কথা বলছেন। 7:58 যে মেয়েটি হোস্টেল থেকে বেরিয়েছিল সেটাকে লঘু করবার জন্য আপনি 12টা 12:30 গল্প শোনাচ্ছেন। মুখ্যমন্ত্রী ধরেই নিয়েছেন যে আমি সংখ্যালঘু মুসলিম ভোটটাকে সঙ্গে নিয়ে বারবার জিতে আসছি, ফলে কিছু ধর্ষণ যদি হয়ও, প্রশাসন ঠিক মতো নাও পরিচালিত হয়, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই গার্জিয়ান আমরা চাই না, এই গার্জিয়ান আমরা চাই না। আমরা সেই গার্জিয়ান চাই যারা এই দুষ্টকে দমন করতে পারে, যারা মেয়েদের উপর নির্যাতনকে নিপীড়নকে নির্যাতনকে পুলিশ প্রশাসনের মাধ্যমে একেবারে নির্মূল করতে পারে, যারা মেয়েদের নিরাপত্তাকে নিশ্চিত করতে পারে। আমরা সেই মুখ্যমন্ত্রীকে চাই। আপনার কাছে আমরা এটা একেবারেই শুনতে রাজি নই একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে, যে মেয়েরা আপনারা যতটা পারবেন কম রাত্রেবেলা কাজ করবেন। মহিলা মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু মেয়েদের উপর নির্যাতনটা কিন্তু সবচেয়ে বেশি মেয়েরাই করে থাকে। মুখ্যমন্ত্রী বলছেন যে মেয়েরা নিজেদেরকে সুরক্ষিত করুন, মেয়েরা রাত্রেবেলা বেরোবেন না, এইরকমই মন্তব্য না বেরোনোই উচিত। আমি বলছি মুখ্যমন্ত্রী টাইমটাকেও গুলিয়ে দিলেন। কি করে গুলালেন? মেয়েটা বেরিয়েছিল ঠিক 7:30 এরকমই সময়, আমরা যতদূর জানতে পারছি। মুখ্যমন্ত্রী বলছেন 12:30টার সময়। আমি বলছি প্রথমত টাইমটা উনি গুলিয়ে দিলেন, দ্বিতীয়ত তিনি বললেন বেরোনোর কি দরকার, যদি কেউ অসুস্থ হয়ে পড়ে কেন মেয়েরা বেরোবে না? এই যে বাধা বা এই যে গন্ডি, বলছেন গার্জেনের মতন বলেছেন। আমি বলছি গার্জেন, আমার মাও কোনোদিন বলেনি এই এখানে বেরোস না, খবর করতে যাস না। আমাদেরকে কেউ গার্জেনও বলেনি এখন রাত্রে বেরোস না। মহিলাদেরকে এতটা নিয়ন্ত্রণ এখন আর কেউ করে না, কারণ একটা মহিলাদের স্বাধীনতা খর্ব করা হয় তারা ভাবে। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, কথা বলবো স্যারের সাথে। মহিলারা বেরোবেন না, হোক হোস্টেল থেকে হোক বাড়ি থেকে হোক যাই হোক স্যার, আর এখনো পর্যন্ত আমাদের এখন এই সমাজ ব্যবস্থায় এসে কেউ বাধা দেয় না। মহিলারা জানে কতটা দূর যেতে হবে, কোথায় যেতে হবে, কি করতে হবে। দেখো, এটা মুখ্যমন্ত্রী প্রথম বললেন তা নয়, বা তার সরকারের পিতৃতান্ত্রিক আচরণ এই প্রথম প্রকাশ পেল তা তো নয়। আরজি করের সময় মুখ্যমন্ত্রী সরকারি আদেশ জারি করে বলে দিয়েছিলেন যে রাত্রেবেলায় যাতে মেয়েরাদের ডিউটি দেওয়া না হয়, নাইট ডিউটি দেওয়া না হয়, নিরাপত্তার প্রশ্নে তার ছেলেরা ডিউটি করবেন, মেয়েদেরকে ছাড় দিবেন। এবং তারপরে সুপ্রিম কোর্টে এটা যখন হিয়ারিং হচ্ছিল, ভীষণভাবে সমালোচনা করেছিল যে আজকের সমাজে, আজকের যুগে এসে কি করে রাজ্য সরকার একটা আদেশ জারি করতে পারেন যে সমস্ত জায়গাকে বলা হচ্ছে যে মেয়েরা যাতে রাত্রেবেলা কম পরিমাণে কাজ করতে হয়, তাদেরকে যাতে বেশি রাত্রে না রাখা হয়। এই কারণে সুপ্রিম কোর্ট তীব্র ভর্ৎসনা করেছিল এবং তারপরে রাজ্য সরকার আদেশটাকে সরিয়ে দেয়। কিন্তু আমি বলছি রাজ্য সরকারের পিতৃতান্ত্রিক বা পুরুষতান্ত্রিক মানসিকতা সেদিনও ধরা পড়েছিল। আর দুর্গাপুরের ওই মেয়েটিকে যেভাবে রেপ করা হয়েছে, তারপরে মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে কিন্তু একই দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। আরো পরিষ্কার করে যদি বলতে হয় যে দেখো, আপনি গার্জিয়ান নন, আপনি পারিবারিক গার্জিয়ান নন, আপনি রাজ্যের গার্জিয়ান। রাজ্যের গার্জিয়ানকে কিন্তু ফার্মলি মহিলাদের নিরাপত্তা দিতে হবে। রাজ্যের যে, আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি রাজ্যের গার্জিয়ান। আপনি রাজ্যের গার্জিয়ান হিসাবে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনার। আপনি মেয়েদেরকে পরামর্শ দিতে পারেন না যে রাত্রেবেলা তোমরা বেরিও না। আপনি পরামর্শ দিতে, গার্জিয়ান হিসাবে আমরা একেবারেই চাই না যে আপনি বলুন মেয়েদেরকে যে ভাই তোমরা নিরাপদে বাড়িতে থাকো, রাত্রেবেলা বেরিও না। আপনার কাছে আমরা এটা একেবারেই শুনতে রাজি নই একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে, যে মেয়েরা আপনারা যতটা পারবেন কম রাত্রেবেলা কাজ করবেন। আপনি এমন কোনো আদেশ দিতে পারেন না যেখানে গার্জিয়ান সুলভ আপনি যতই দাবি করুন। আমরা মুখ্যমন্ত্রীর কাছে ল অ্যান্ড অর্ডার শক্তভাবে নিয়ন্ত্রণ করুক, সেটাই চাই। মেয়েদেরকে আপনি মধ্যযুগে পাঠিয়ে দিবেন, মেয়েদের কাজ হলো মেয়েরা রাত্রেবেলা প্রয়োজনে বেরোতে পারবে না, মেয়েরা রাত্রি 12টার পরে কেন বেরোবে, এই প্রশ্নগুলো তুলবেন।
এই প্রশ্নগুলো কিন্তু আপনার মুখ থেকে আমরা শুনতে চাই না। পরিষ্কার, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিটি মেয়ে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার। আপনি আপনি যে দৃষ্টিভঙ্গি নিচ্ছেন, আপনি তাহলে কিন্তু আপনার পদ ছাড়া উচিত। আপনি যে দৃষ্টিভঙ্গি নিচ্ছেন সেটা আমাদের আতঙ্কিত করে তুলছে। সেটা হলো, আপনি বলছেন যে প্রাইভেট কলেজের নিরাপত্তা প্রাইভেট কলেজ দিবে। যদি তাই হয়, তাহলে সরকারি কলেজ তো ছিল আরজি কর, ল কলেজটা তো সরকারি কলেজ ছিল। সেই ল কলেজে কিভাবে ধর্ষণ হয়েছে, আরজি করে কিভাবে ধর্ষণ এবং গণহত্যা মানে হত্যা হয়েছে। ফলে আপনার সরকারি কলেজে একের পর এক ঘটনা ঘটেছে। তা আপনার সরকারি কলেজ সেদিন কি করেছিল? আর একজন মুখ্যমন্ত্রী যদি প্রাইভেট এবং গভর্নমেন্টের মধ্যে তফাৎ তৈরি করেন, যে প্রাইভেট কলেজ সুতরাং অ্যাজ ইফ যেন তার দায় নেই, প্রাইভেট কলেজ বলে দায়টা আপনি ঝেড়ে দিবেন, এটা আরেকটা ভয়ঙ্কর দিক। আমি পরিষ্কার করে বলতে চাই, মুখ্যমন্ত্রীর যে দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে আরজি করের সময়, যে আদেশ সরকারের তরফ থেকে এসছিল মেয়েদেরকে রাত্রে কম কাজ দেওয়ার প্রশ্নে, সেই দুটো জায়গা থেকেই ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী একেবারে পিতৃতান্ত্রিক মানসিকতার পরিচয় দিচ্ছেন। পিতৃতান্ত্রিকতা বা পুরুষতান্ত্রিকতা পরিষ্কার একটা দর্শন। তিনি মহিলা মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু মেয়েদের উপর নির্যাতনটা কিন্তু সবচেয়ে বেশি মেয়েরাই করে থাকে। যেমন পিতৃতান্ত্রিক যে দর্শন, সেটা কেবলমাত্র পুরুষরা অনুসরণ করে এমন ভাবার কারণ নেই। পিতৃতান্ত্রিক দর্শন কেবলমাত্র পুরুষদের দ্বারা পরিচালিত হয় তা ভাবার কারণ নেই। এই দর্শনের শিকার কিন্তু আমাদের মেয়েরাও আছেন। আর সেই কারণেই কিন্তু যে নববধূর উপর আক্রমণটা বা সবচেয়ে বেশি নির্যাতনটা শাশুড়ি করে থাকেন, যদিও শাশুড়ি মহিলা। ফলে সেই মেয়েরা নিজেরা নিজেদেরকে সুরক্ষিত করুন উনি বলছেন। ফলে সেই কারণে আগে দর্শনটা বোঝার চেষ্টা করো। সেটা হলো যে যে দর্শনের ভাবনা মুখ্যমন্ত্রী প্রকাশ করছেন, সেই দর্শনটা আসলে বহু পুরনো পিতৃতান্ত্রিক বা প্যাট্রিয়ার্কি বলে। এই পিতৃতান্ত্রিক দর্শন থেকে মুখ্যমন্ত্রী নিজেকে কিন্তু বের করে আনতে পারেননি। তিনি মহিলা মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু তার মধ্যে পিতৃতান্ত্রিক বা পুরুষতান্ত্রিক ভাবনা আছে। সেই জন্য তিনি রাত্রেবেলা মেয়েদেরকে যতটা কম পারে বেরোক, কম পরিমাণে রাত্রেবেলা কাজ দেওয়ার কথা ভাবতে পারেন। আজকে একবিংশ শতাব্দীতে 2025 সালে এসে মেয়েদেরকে কম রাত্রে কাজ দেওয়া, মেয়েরা রাত্রেবেলা কম বেরোক, এই ভাবনা যার মুখ থেকে প্রকাশ পায় তিনি পিতৃতান্ত্রিক মানসিকতার পরিচায়ক, তিনি পিতৃতান্ত্রিক ভাবনার পরিচায়ক, তিনি পরিষ্কার সমাজে পিতৃতান্ত্রিক দর্শনের দ্বারা পরিচালক। এবং তিনি মহিলা হতে পারেন, কিন্তু তার মধ্যে পুরুষতান্ত্রিকতার প্রভাব পরিষ্কার আছে। কারণ মহিলাদেরকে বাড়ির মহিলাদেরকে সবচেয়ে বেশি নির্যাতিত হতে হয় মহিলাদের দ্বারাই। কিন্তু এই ভাবনাটা আসলে পিতৃতান্ত্রিকতা ভাবনা। আমি পরিষ্কার করে বলতে চাই, মুখ্যমন্ত্রীর এই ভাবনা আমাদের সমাজকে বহু বহু গুণ পিছিয়ে দিবে। ইতিমধ্যে শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে দিয়েছে। বাঙালির সেই হিত গৌরব আমাদের খর্ব হয়েছে। আর মুখ্যমন্ত্রীর মেয়েদের প্রতি যে দৃষ্টিভঙ্গি বা তার সরকারের যে দৃষ্টিভঙ্গি প্রকাশ পাচ্ছে, সেটা পরিষ্কার পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। এর থেকে কিন্তু আমাদের বেরোনোর জন্য সর্বস্তরের থেকে প্রতিবাদ আসা উচিত। কিন্তু দুঃখের সাথে আমি দেখতে পাচ্ছি যে সমাজের যারা বিশিষ্ট ব্যক্তি, সমাজে বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মহিলা নারী নারী চর্চা কেন্দ্র আছে, বিভিন্ন কলেজগুলোতে নারী চর্চা কেন্দ্র আছে, তারা কেন প্রশ্ন তুলছেন না যে মুখ্যমন্ত্রী কিভাবে ধারাবাহিকভাবে এই পিতৃতান্ত্রিকতার পক্ষে অবস্থান নিচ্ছেন? কেন বুদ্ধিজীবীরা প্রশ্ন তুলছেন না? যে একজন চিফ মিনিস্টার, তিনি পরিবারের গার্জিয়ান হতে পারেন না? তিনি রাজ্যের গার্জিয়ান হিসাবে প্রতিটি নারী নিরাপত্তা নিশ্চিত করা তার দায়িত্ব। তিনি প্রত্যেকটা নারীকে আশ্বস্ত করবেন যে রাত্রেবেলাও তোমরা বেরাও। একটা পুরুষ যেমন করে রাত্রেবেলা বেরোনোর স্বাধীনতা আছে, একটা মেয়েরও সমান পরিমাণে রাত্রি 12টা 1টা 2টো 3টে যে কোনো সময় বেরোনোর স্বাধীনতা আছে। কেন মুখ্যমন্ত্রী সেই স্বাধীনতার প্রশ্নটাকে সামনে আনছেন, প্রতিবন্ধকতা তৈরি করতে চাইছেন, নারীদের ক্ষমতায়নের প্রধান অন্তরায় বা বাধা হয়ে উঠছেন? পরিষ্কার সমাজের বিশিষ্ট ব্যক্তি যারা যারা নারী চর্চা করেন, নারী বিদ্যা চর্চা করেন, যে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে নারী বিদ্যা চর্চা কেন্দ্র আছে, তারা কেন আজকে মুখে কুলুপ কেটে আছেন? আপনারা কেন মুখে পেট্টি লাগিয়ে আছেন? কেন আপনাদের প্রতিবাদ আসছে না?
আর বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকেও দু এক জায়গায় আমি দেখলাম প্রতিবাদ এর মিছিল যেখানে বেরোনো করবার চেষ্টা করেছে, যেমন তুফানগঞ্জ কোচবিহার জেলায়, সেখানে একেবারে পেশি শক্তির বলে শাসক দল মুখ বন্ধ করে দিতে চাইছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, যেটা পরিষ্কার মহিলাদের ক্ষমতায়নের অন্তরায়, যেটা আরজি করার সময় সরকার আদেশ জারি করে রাত্রে কম কাজ দেবার কথা, শিফট দেবার কথা বলেছিলেন মেয়েদের। কেন আজকে একবিংশ শতাব্দীর মেয়েদের রাত্রেবেলা শিফট কাজ করতে পারবেন? আপনি বলতে পারেন? আপনার আমার পরিবারের, আপনার আমার আমার কন্যা সন্তান কেন রাত্রেবেলায় 12টা 1টা 2টোর সময় কেন নিউ টাউন থেকে কাজ করে আসতে পারবে না? রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কাজ করে বাড়িতে ফিরতে পারবে না নির্ভয়ে? কেন মুখ্যমন্ত্রী সেই মানে নিরাপত্তা আশ্বস্ত করতে পারছেন না? কেন পুলিশকে সেইভাবে তিনি তৈরি করতে পারছেন না? সমস্তটাই গুলিয়ে দেবার চেষ্টা করছেন যে রাত্রেবেলা আপনাদের কাজ করতে হবে না, রাত্রেবেলা 12টার সময় বেরোনোর কথা বলছেন। 7:58 যে মেয়েটি হোস্টেল থেকে বেরিয়েছিল সেটাকে লঘু করবার জন্য আপনি 12টা 12:30 গল্প শোনাচ্ছেন। পরিষ্কার আপনার অবস্থানটা কিন্তু মেয়েদের স্বার্থ বিরোধী। কিন্তু এই প্রশ্নটা যখন বিরোধী রাজনৈতিক দলের থেকেও কেউ কেউ করছে, আপনার দলে গুন্ডা মোস্তানরা নেমে পড়ছে, তারা মারধর করে সেই আন্দোলনগুলোকে ঠেকানোর চেষ্টা করছে। আর বুদ্ধিজীবীরা তো বিভিন্ন পথ পেয়ে মুখে কুলুপ এঁটে রয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তারপরেও শিক্ষা জগতের তো অনেক নারী বিদ্যা চর্চা কেন্দ্রগুলো আছে, তারা কেবলমাত্র কি গ্র্যান্ট পাবেন? তারা কেবলমাত্র কি টাকার উপর ভরসা করে চলবেন? আপনারা কেন প্রতিবাদ করতে পারছেন না? লেখালেখির মধ্য দিয়ে প্রতিবাদ করতে পারছেন না? একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর মাইন্ড সেট আপ যদি এই হয়, তাহলে সারা রাজ্যের মানুষের অবস্থা, সারা রাজ্যের মহিলাদের অবস্থা কি হতে পারে? কেন এই প্রশ্নটা তুলবে না? কেন বামপন্থীরাও একেবারে রাস্তায় নেই? সেই অর্থে বামপন্থীদেরও কিন্তু আমি রাস্তায় দেখতে পাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে, এইরকম মানে রাজ্যের গার্জিয়ান তিনি যদি রাত্রি 12টার সময় মেয়েদের বেরোনো উচিত নয় এই ধরনের বাণী শোনান নিরাপত্তা না দিয়ে, তাহলে বুঝতে হবে যে আমাদের মেয়েদেরকে কয়েকশো বছর পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে, পরিষ্কার একটা ষড়যন্ত্র চলছে। আমাদের মেয়েদেরকে আবার মানে কাপড়ে মানে মুখ ঢেকে চলতে হবে, বোরখার মধ্যে জীবনযাপন করতে হবে, আবার ঘরের মধ্যে থাকতে হবে, কর্মসংস্থান তালিবানি কায়দার মধ্যে চলতে হবে। ফলে পরিষ্কার এটা তীব্র থেকে তীব্র প্রতিবাদ সমাজের সর্বস্তর থেকে করা উচিত, সর্বস্তর থেকে করা উচিত। যে মাইন্ড সেট আপ সরকার এবং মুখ্যমন্ত্রীর মধ্যে প্রকাশ পাচ্ছে সেটা একেবারেই কাম্য নয়। যে মুখ্যমন্ত্রীকে আমরা গর্জে ওঠার আশা করি, প্রত্যাশা করি, যে কোনো একটা মেয়েদের বিরুদ্ধে যখন কোনো একটা নির্যাতনের ঘটনা হয় তখন তিনি গর্জে উঠবেন, তা না করে তিনি প্রশ্ন তুলছেন যে 12:30টার সময় 12টা 12:30টার সময় মেয়েরা কেন বেরোবে বা উচিত নয় বেরোনো। গার্জিয়ান সুরভ, এই গার্জিয়ান আমরা চাই না, এই গার্জিয়ান আমরা চাই না। আমরা সেই গার্জিয়ান চাই যারা এই দুষ্টকে দমন করতে পারে, যারা মেয়েদের উপর নির্যাতনকে মানে নিপীড়নকে নির্যাতনকে পুলিশ প্রশাসনের মাধ্যমে একেবারে নির্মূল করতে পারে, যারা মেয়েদের নিরাপত্তাকে নিশ্চিত করতে পারে। আমরা সেই মুখ্যমন্ত্রীকে চাই, এই মুখ্যমন্ত্রীকে চাই না যে এই মুখ্যমন্ত্রী সরকারি আদেশ জারি করে বলেন যে মেয়েদেরকে রাত্রে যত পারা যায় কম শিফট দিতে হবে, যে মুখ্যমন্ত্রী বলেন যে 12:30টার পরে মেয়েদেরকে না বেরোনোই উচিত, সেরকম গার্জিয়ানশিপ মুখ্যমন্ত্রী চাই না। আমরা সেই মুখ্যমন্ত্রীকে চাই যে দুষ্টুকে দমন করতে পারে, যে অত্যাচারীকে দমন করতে পারে, যে মেয়েদের নিরাপত্তাকে নিশ্চিত করে বলতে পারে যে কোনো একটা পুরুষ এবং মেয়ে রাত্রে যে কোনো সময় যাতায়াত করতে পারবে রাজ্যের, সেইরকম একটা পরিবেশ তৈরি করবার আশ্বস্ত যিনি দিতে পারেন, সেইরকম একটা মুখ্যমন্ত্রীকে চাই। এই মুখ্যমন্ত্রী কোন মুখ্যমন্ত্রী? সে তো মধ্যযুগের নিয়ে যাওয়ার মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী কোন মুখ্যমন্ত্রী? যে মুখ্যমন্ত্রী আমাদের মেয়েদের ক্ষমতায়নের অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছেন। সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তার ভাবনার বিরুদ্ধে, ধারাবাহিক ভাবনার বিরুদ্ধে আমার মনে হয় সমাজের সর্বস্তর থেকে গর্জে ওঠা উচিত, প্রতিবাদ করা উচিত। আর না হলে বুঝতে হবে যে আমরা সবাই সলিল সমাধিতে যেতে রাজি আছি এবং মধ্যযুগের মেয়েদের অত্যাচারের যে ইতিহাস আবার ফিরিয়ে আনতে চাইছি আমরা এই বাংলার মধ্যে। না হলে কেন আমরা প্রতিবাদ করছি না, আমরা চুপ করে আছি? কিন্তু শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ এই কথাটাকে তিনি বলছেন মুখ্যমন্ত্রী এরকম করে বলতে চায়নি। মুখ্যমন্ত্রীও তিনি বলেছেন যেমন আমি ভাত খাই, খাইটাকে বাদ দিয়ে ভাত দিয়ে এরা চালানোর চেষ্টা করছে। শাসক দলের মুখপাত্র তিনি আবার এই কথাটাকে তিনি ডিফেন্স করেছেন। তিনি বলছেন যে কি হয়েছে, মুখ্যমন্ত্রী গার্জেনের মতো বলতে পারে না? আমার তো বাড়ির বড়রা বলে কিরে এইরকম টাইমে বেরোস না, এই এত রাতে কোথায় যাবি, এটা তো বলতেই পারে। দেখো, শপথ নেওয়া মুখ্যমন্ত্রী এই ধরনের গার্জিয়ানশিপ চাই না।
শপথ নেওয়া মুখ্যমন্ত্রীর এই ধরনের গার্জিয়ানশিপ চাই না, যিনি মেয়েদের রাতে শিফট কম করার জন্য ফরমান জারি করেন। আমরা সেই মুখ্যমন্ত্রী একেবারেই চাই না, যিনি মানে দুষ্টকে দমন না করে পরামর্শ দেন মেয়েদেরকে একবিংশ শতাব্দীতে এসে। এইরকম গার্জিয়ান একেবারেই চাই না, যে রাত্রেবেলা 12টার সময় মেয়েরা কেন বেরোয় বা তাদের বেরোনো উচিত না। এই ধরনের গার্জিয়ানশিপ সত্যিই চাই না আমরা। আমরা সেই ধরনের গার্জিয়ানশিপ চাই যেখানে ছেলে মেয়েরা রাত্রি দিন নির্বিশেষে নির্ভয়ে যাতায়াত করতে পারবে। ফলে এই 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 যে এখন ড্যামেজ কন্ট্রোলের জন্য আহ, একেবারে কথাটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সেইটা কিন্তু আমি তোমায় বলছি যে এটা তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। ফলে কুণাল ঘোষ থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় এখন কথা ঘোরাচ্ছে। প্রশ্নটা হচ্ছে, কথা ঘোরালেও সরকারি ওই নোটিফিকেশন তুলে নিলেও সেটাতে তোমরা দিয়েছিলে এবং সুপ্রিম কোর্ট যে তীব্র আপত্তি জানিয়েছিল, মানে ভর্ৎসনা করেছিল, তোমার মানে তৃণমূল কংগ্রেসের যে পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, তৃণমূল কংগ্রেস সরকারের যে পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, সেটা প্রকাশ পেয়েছে। একই সাথে আমি প্রশ্ন তুলতে চাই, দেখো মহুয়া মৈত্র অনেক সময়ই সরব হন, ভালো। যেমন কয়েকদিন আগে তালিবানদের বিদেশমন্ত্রী এসেছিলেন, তিনি প্রথম যে সাংবাদিক বৈঠকটা করেছিলেন তাতে মহিলা সাংবাদিকদের বর্জন করেছিলেন। এই সাংবাদিক বৈঠকটা করেছিলেন আফগানিস্তানের তোমার দূতাবাসে। ফলে ভারত সরকার কিছু করতে পারেনি। তারপরে ভারত সরকার চাপ, আমাদের কাছে যা খবর, চাপ দিয়েছে, দ্বিতীয় সাংবাদিক সম্মেলনে সুরসুর করে মেয়েদেরকে নিয়েই করতে হয়েছে। তালিবানি প্রথা বাদ দিয়েই নরেন্দ্র মোদীর চাপে কিন্তু করতে বাধ্য হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, সেটা যেমন আমি তারিফ করছি মহুয়া মৈত্র, মহুয়া মৈত্র কেন চুপ? মহুয়া মৈত্র তো গর্জে উঠাও কথা। যে আমি ভাবি তাই যে মহিলা সাংসদ পাঠালেও কোনো লাভ হয় না। কেন তোমায় আমি বলছি, এই মহিলা সাংসদরা আসলে দলের দাসে পরিণত হয়। যে যে দলের হোক, বিজেপির হলে বিজেপির দলের দাস, সিপিএম এর হলে সিপিএম এর দলের দাস, কংগ্রেসের হলে কংগ্রেসের দলের দাস। নাহলে তুমি দেখো মেয়েদের কনসার্ন ইস্যু, সেখানে তৃণমূলের এতজন মহিলা সাংসদ গর্ব করে বলে যে আমাদের 40% মহিলা সাংসদ আমরা পাঠিয়েছি। তাহলে আপনারা এতজন মহিলা সাংসদ পাঠালেন, মহিলাদেরকে যে পরামর্শ মুখ্যমন্ত্রী দিচ্ছেন সেটা পশ্চাৎপদ, মানে মহিলাদের পিছিয়ে যাওয়া ক্ষমতায়নের বাধার ধরনের পরামর্শ, গার্জিয়ানশিপ, সেটা কেন আপনারা প্রতিবাদ করতে পারছেন না? কেন কি করে আপনি মহিলা সাংসদ নিয়ে প্রশ্ন তুলছেন? কাকুলি ঘোষ তো কি বলেছিল, পার্কস্ট্রিট কাণ্ডে খদ্দেরের সঙ্গে এই ঝামেলা হয়েছে, সেই কথাটা কি আমরা ভুলে গেছি? কি করে এই সাংসদদের থেকে আশা করছেন আমি বুঝতে পারছি না। কিন্তু স্যার, আমাদের মহিলা মুখ্যমন্ত্রী যখন যিনি ধর্ষিতা হয় তাকে বলেন প্রেগনেন্ট ছিল কিনা, লাভ অ্যাফেয়ার ছিল কিনা, মুখ্যমন্ত্রী তো এইভাবে বলেন। মুখ্যমন্ত্রী বলেন শরীর থাকলে যেমন জর্জালা হয়, ধর্ষণ তেমন হবে। দেখো, মানে পার্ক স্ট্রিটের ছোট ঘটনার থেকে শুরু করে লাভ অ্যাফেয়ার্স, হাসখালির ঘটনা, বা সিপিএম করে কাটোয়ার ঘটনা, এগুলো কিন্তু আবারও বলছি, মুখ্যমন্ত্রী যে একটা পিতৃতান্ত্রিক মানসিকতার মানে মহিলা, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা হতে পারেন, কিন্তু তিনি যে দর্শন নিয়ে চলেন সেটা পিতৃতান্ত্রিকতা। পিতৃতান্ত্রিকতার দর্শনে মনে করা হয় যে মেয়েরা ভোগের বিষয়। পিতৃতান্ত্রিকতার দর্শনে মনে করা হয়, পিতৃতান্ত্রিকতা দর্শন মানে ইংরেজিতে বলে প্যাট্রিয়ার্কি। প্যাট্রিয়ার্কিতে মনে করা হয় মেয়েরা ঘরে থাকবে, তারা রাত্রে বেরোবে কেন? এই পিতৃতান্ত্রিক দর্শনই কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে যারা বহন করছেন, তারা আসলে প্যাট্রিয়ার্কিক্যাল দর্শনের ধারক ও বাহক, পিতৃতান্ত্রিক দর্শনের ধারক ও বাহক। মুখ্যমন্ত্রী মহিলা হলেই যে রাজ্যের মহিলাদের উন্নয়ন হবে বা সামগ্রিক দৃষ্টিভঙ্গি সরকারের পরিবর্তন হবে, এটা যে নয়, সঠিক নয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাবনা চিন্তা বক্তব্যের মধ্য দিয়ে বারবার প্রমাণ করছেন যে তিনি আসলে মহিলা হলেও পিতৃতান্ত্রিক দর্শনের ধারক ও বাহক। সেই অনুযায়ী তিনি প্রশাসন পরিচালনা করছেন, দল পরিচালনা করছেন, ভাবনা সেগুলো বারবার তার মুখ দিয়ে ফুটে উঠছে। এই ছোট ঘটনা, পাকড়ের ছোট ঘটনাই বলো, কামদুনি প্রশ্নেই বলো, বা যে কোনো প্রশ্নেই বলো। ঠিক আপনার এই কথাটাই কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য গেল, এই পার্টটা গেল, কিন্তু পুলিশ মন্ত্রী হয়ে তিনি কি বলছেন, পুলিশ কি বসে থাকবে ঘরে ঘরে গিয়ে বা হোস্টেলে গিয়ে পুলিশ বসে থাকবে? দেখো এইটাই তো, মানে এখানেও আবার কি হচ্ছে যে মুখ্যমন্ত্রী কিন্তু মানে আমাকে আশ্বস্ত করতে পারছেন না, মুখ্যমন্ত্রী কিন্তু মেয়েদেরকে ভরসা দিতে পারছেন না। মানে এই যে কথাটা মানে এই মানে বাড়ি বাড়ি গিয়ে পুলিশ বসে থাকবে, এই কথাটার মধ্যেটাই একটা মানে নেগেটিভিটি আছে। এই কথাটার মধ্যেই পরাজয়ের কথা, এটা মুখ্যমন্ত্রীর পরাজয়ের কথা।
যে বাড়ি বাড়ি কি পুলিশ বসে থাকবে? তার মানে আপনি পরাজয় স্বীকার করে নিচ্ছেন যে বাড়ি বাড়ি বসে থাকতে পারবে না, ফলে তোমাদের কিন্তু এই পরিস্থিতির শিকার হতে হবে। এই বক্তব্যটা উল্টো হওয়ার কথা ছিল, যে আর একজন যদি এই ধরনের ধর্ষণের কাজে যুক্ত থাকে তাকে আমি গুলি করে উড়িয়ে দিব, আমি এনকাউন্টার করব। অথবা বলতে পারতো আমি তাকে এমন শাস্তি দিব যে সমাজে মানে মানে দুবার মানুষ ভাববে। আমি পুলিশকে বলছি যে আপনারা সেই ব্যবস্থা নেন যেই ব্যবস্থার মধ্য দিয়ে আর দ্বিতীয়বার কোনো মানে ব্যক্তি জানি ভাবতে না পারে, ধর্ষণের কথা ভাবতে না পারে। এই ধরনের বক্তব্য না করে আমি কি বাড়ি বাড়ি বসিয়ে রাখবো, তোমরা 12টার পরে কেন যাও, এই ধরনের বক্তব্যগুলো আসলে মহিলাদের পরাজয় ঘটে এই বক্তব্যগুলোর মধ্য দিয়ে। মুখ্যমন্ত্রী তার প্রশাসনেরও পরাজয় ঘটে। এই পরাজয় আর কতদিন আমাদের দেখতে হবে, মেয়েদের এই পরাজয় আর কতদিন শুনতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, আমি জানি না। একমাত্র নাগরিক সমাজ থেকে যদি মানে জাগরণ তৈরি না হয় সরকার পরিবর্তনের জন্য, মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি কিন্তু পরিবর্তন হবে না। মুখ্যমন্ত্রী ধরেই নিয়েছেন যে আমি সংখ্যালঘু মুসলিম ভোটটাকে সঙ্গে নিয়ে বারবার জিতে আসছি, ফলে কিছু ধর্ষণ যদি হয়ও, প্রশাসন ঠিক মতো নাও পরিচালিত হয়, তাতে আমার কিচ্ছু যায় আসে না। দিনের শেষে আমি ঢ্যাং ঢ্যাং করে যদি তুই জিতে যাই, সুতরাং কিছু মেয়ের যদি কিছু হয়েও যায় তাতে কি আছে। এই যে দৃষ্টিকোণটা, এই জন্য বারবার বলছি যে বাঙালি, তোমার সবচেয়ে বড় পরাজয় ঘটে কখন, যখন তুমি একটা দলকে কখনো 20 বছর শাসন ক্ষমতায় রাখো, কখন 34 বছর ক্ষমতায় শাসন ক্ষমতায় রাখো, কখন 15 বছর উত্তীর্ণ হওয়ার পরেও আবার শাসন ক্ষমতায় রাখার কথা ভাবো। ফলে একটা সরকার যখন দীর্ঘমেয়াদী শাসন ক্ষমতায় থাকে তখন তার মেদ জমে যায়, তখন সে কানে শুনতে পারে না, চোখে দেখতে পারে না। ফলে এতটাই চামড়া তার শক্ত হয়ে যায় যে কোনো কিছুতেই তার প্রতিক্রিয়া তৈরি হয় না। ফলে আবার ক্ষমতায় আসবো, ক্ষমতা ভোগ করব, আর দুই একটা লোক কিছু বলবে, আলোচনা সমালোচনা করবে, আর ঠিক আছে, এদেরকে এত পাত্তা দেওয়ার কি দরকার আছে। ফলে নাগরিকদের কিন্তু ভাবার সুযোগ আছে যে কোন দর্শন থেকে বারবার সরকার বা মুখ্যমন্ত্রী এই মহিলাদের নিরাপত্তা নিয়ে কথাগুলো বলছেন, বা কোনো একটা নারীর ধর্ষণ হয়ে যাওয়ার পরে বিভিন্ন রকম বক্তব্য তাদের যে ফুটে উঠছে, বা সরকারি আদেশ যেটা আসছে, সেটা আদতেও রাজ্যের মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো সুরাহা দেবে কি? সে সবশেষে একটাই কথা বলবো স্যার, কি করে ভাববে এই সরকার বলুন তো? সমস্ত বুদ্ধিজীবী যারা পথে নেমেছিলেন, সেদিন যারা কথা বলেছিলেন, আপনিও ছিলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করতেন, তো সব বুদ্ধিজীবী তো চলে গেছে, সব বুদ্ধিজীবী তো কার্যত নেই আর এই মুহূর্তে, সব বুদ্ধিজীবী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তো তাদের কি আছে? আর কেউ তো মুখ খোলার নেই, দু চারটে লোক কি বললো কি হবে? একেবারে তাই। সত্যি বলতে কি সারা সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, মানে বুদ্ধিজীবী সবাই মমতা বন্দ্যোপাধ্যায় মানে মমতাপন্থী। তিনি প্রত্যেককে বিভিন্ন পদ সুযোগ সুবিধে দিয়ে প্রত্যেক বুদ্ধিজীবীকে কিনে নিয়েছে। তাহলে না হলে তুমি বোঝো, উত্তরবঙ্গে মৃত্যুর লাশ, আর এখানে কার্নিভালে নাচছে, সব সব বুদ্ধিজীবী নাচছে। আমি তোমায় বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় নয় নাচছে, আমাদের নাচিয়ে দিচ্ছে। কিন্তু কার্নিভালে রেড রোডে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নাচছেন, তার সাথে বুদ্ধিজীবীরা নাচছেন, ওদিকে উত্তরবঙ্গে বানভাসী একের পর এক মৃত্যুর লাশ মৃত্যু ভাসছে। ওইরকম একটা দুর্যোগে মানুষের মৃত্যু, অসহায় অবস্থা, বাড়িঘর নেই, খাদ্য পাচ্ছে না, রিলিফ নেই, সেই অবস্থাতেও তুমি যদি দেখো বুদ্ধিজীবীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মানে বাহু তুলে নাচছে, তাহলে বুদ্ধিজীবীদের হৃদয় বলে কিছু নেই, বুদ্ধি বলে কিছু নেই। তাহলে এটা কিন্তু তোমাকে আমি বলছি, এটা এমন একটা অন্ধকার যুগ যেখানে সব বুদ্ধিজীবীরাই অন্ধকারের পক্ষে। ঘর পুড়ছে পুড়ছে, আপনার আমার ঘর তো সুরক্ষিত আছে, ওনারা ওটাই ভেবে হাত ধরে নাচছে। একেবারে দুই একজন ব্যতিক্রম ছাড়া পুরো সমাজের বুদ্ধিজীবী কিন্তু আমি তোমায় বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তারা নাচ করছেন দুবাহু তুলে, এবং তাদের কিচ্ছু যায় আসে না, কারণ তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধের বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে নয়নের মণির মতন দেখছেন। আমরা এইটাই রেজিস্টার করতে চাই, দেখো তোমার চ্যানেলের মাধ্যমে, সেটা হলো যে কতগুলো বক্তব্য, কতগুলো ভাবনা, কতগুলো লড়াই পরাজয়ের জন্য, জেনেও পরাজয় হবে জেনেও এটা শুধু রেজিস্টার করতে চাই যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দৃষ্টিভঙ্গি মহিলাদের প্রতি বারবার ফুটে উঠছে, তার সরকারের ফুটে উঠছে, সেটা একদম মধ্যযুগীয় দৃষ্টিভঙ্গি, পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। তার প্রতিবাদ বুদ্ধিজীবীরা করলেন না, কিন্তু একটা ছোট্ট অধ্যাপক হিসাবে আমি করলাম।